আজ আপনাদের যে মানুষটির জীবন গল্প শোনাতে চলেছি, সে মানুষটিকে সবাই চেনেন। কিন্তু এই চেনা মানুষটির অচেনা এবং অজানা জীবন সম্পর্কে জানাতে চলেছি। এই মানুষটি একজন নেতা। তাকে বলা হয় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা। ভারতবর্ষের ইতিহাসে সর্বপ্রথম যে ব্যক্তিটি সমগ্র ভারতে নেতা হিসেবে নিজেকে জানান দিয়েছিলেন, ভারতের উঁচু থেকে নিচু, সাধারণ থেকে অসাধারণের মাঝে যিনি ছিলেন সত্যিকারের নেতা, তিনি আর কেউ নন, আমাদের অহংকার, আমাদের ভালোবাসার নেতাজি সুভাষচন্দ্র বসু। এরপর ভারত তার রাজনৈতিক ইতিহাসের নানান চড়াই উতরাই পার করেছে। নেতাজির পরে আজকের ভারতের প্রতিটি কোণ ছাড়িয়ে বিশ্বের দরবারে দ্য ইন্ডিয়ান লিডার, ওয়ার্ল্ড লিডার যে নামটির আগে বসে, তিনি আর কেউ নন, ভারতের বর্তমান যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। আপনি তাকে পছন্দ করুন আর নাই করুন, তার এই জীবন গল্প আপনার জীবনকে অন্যভাবে দেখার অনুপ্রেরণা যোগাবে। পাকিস্তানের অধিকাংশ মানুষের কাছে স্বভাবতই নরেন্দ্র মোদী একজন ঘৃণার পাত্র, কারণ তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী। কিন্তু আপনি কি জানেন, পাকিস্তানের অধিকাংশ মানুষ তাদের প্রধানমন্ত্রী বা নেতা হিসেবে এই মোদীর মতোই একজনকে চান? আপনার রাজনৈতিক মতাদর্শ বা দল যাই হোক, এই মানুষটির জনপ্রিয়তাকে এড়িয়ে যেতে পারবেন না। নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পরই ভারতের একজন চৌকিদার হিসেবে নিজেকে তুলে ধরেন। ভারতের এই চৌকিদার 2014 সালে দায়িত্ব পাওয়ার পর থেকে ভারতকে এক অন্য ভারতে রূপান্তরিত করে ফেলেছেন। ভারতের সবচেয়ে শক্তিশালী উন্নয়ন প্রতিদ্বন্দ্বী বলা হয় আজ চীনকে। চীন গত 50 বছরে যে অগ্রগতি করেছে, সত্যি বলতে ভারত চীনকে ধরাছোঁয়ার বাইরে ছিল। এই যে ভারতকে যে চীনের উন্নয়ন প্রতিদ্বন্দ্বী বলা হচ্ছে, সেটা কিন্তু 2014 এর আগে ছিল না। তখন পাকিস্তানের সাথে ভারতের তুলনা হতো। থোড়াই পাকিস্তান তো দূরে, বিশ্ব প্রতিযোগিতায় আজ ভারত চীনের সাথে পাল্লা দিচ্ছে, যে চীনকে বলা হয় বর্তমান বিশ্বের অর্থনৈতিক অগ্রগতির দুর্গ। বিশ্বের মাঝে নেতৃত্ব এবং রাজনৈতিক আধিপত্য বিস্তারে মোদির ভারত সবচেয়ে গতিশীল। এই মানুষটির ছোটবেলার জীবন ছিল অতি সাধারণ নিম্নবিত্ত এক পরিবারে। সালটা 1950। নরেন্দ্র মোদী তৎকালীন বম্বে প্রেসিডেন্সির বর্তমান গুজরাট রাজ্যের মহেসানা জেলার বড়নগর নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি তার পিতামাতার 6 সন্তানের মধ্যে তৃতীয় ছিলেন। তার পিতার নাম দামোদর দাস মূলচাঁদ মোদী ও মায়ের নাম হীরাবেন মোদী। পুরো পরিবার একটি ছোট্ট বাড়িতে বাস করতেন। তিনি এই শহরেই তার বিদ্যালয়ের পড়াশোনা শেষ করেন। ছোটবেলায় স্বামী বিবেকানন্দের জীবন তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে। 8 বছরে মোদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্থানীয় শাখায় তার রাজনৈতিক গুরু লক্ষণরাও ইনামদার নামক এক সাংগঠনিক কর্মীর সংস্পর্শে আসেন। ইনামদার তাকে বাল স্বয়ংসেবক হিসেবে দলে নেন। ঘাঞ্চি সম্প্রদায়ের রীতি অনুসারে মোদীর কৈশোর অবস্থায় বিবাহ স্থির হয়। কৌশিক নাগের লেখা দ্য নমো স্টোরি বই থেকে জানা যায়, 13 বছর বয়সেই নরেন্দ্র মোদীর বাবা তার বিয়ের জন্য চাপ দিতে শুরু করে, কিন্তু রাজি না থাকলেও বিয়ে করতেই হয় মোদীকে। 1968 সালে নরেন্দ্র মোদীর বিয়ে হয় প্রতিবেশী এক কন্যা যশোদাবেন চিমনলালের সাথে। কিন্তু সেই সময় থেকেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং ধর্মের প্রতি অনুরাগ দেখে নরেন্দ্র মোদীর পরিবারের লোক ভয় পেতেন, গার্হস্থ্যভিমুখ মোদী সন্ন্যাসী হয়ে যাবে না তো। মোদীর মা হীরাবেন এই চিন্তায় ভীষণ চিন্তিত ছিলেন। সম্ভবত সেই চিন্তা থেকেই তাড়াতাড়ি মোদীর বিয়ে দিয়েছিল তার পরিবার। একটা সময় গিয়ে মায়ের সেই চিন্তা বাস্তবে রূপ নেয়। বিয়ের খুব কম সময় পরেই মোদী পরিব্রাজকের জীবন অনুসরণ করলে তারা বিচ্ছিন্ন হন। তবে মোদীর জীবনীকার নীলাঞ্জন মুখোপাধ্যায়ের মতে এই বিবাহ কখনো বিচ্ছেদ হিসেবে শেষ হয়ে যায়নি। ইতিমধ্যেই বিশ্ববাসী জেনে গেছে নেতা হিসেবে মোদী বেশ শক্ত মনের মানুষ। যদ্দূর জানা যায়, এ চরিত্র মোদীর ছোটবেলা থেকেই। আমরা সবাই জানি এক সময় চা বিক্রি করেছিলেন নরেন্দ্র মোদী। ঘটনাটা এইরকম,
তখন মোদির বয়স ৮ বছর। বাবা দামোদর দাস মোদির সঙ্গে ভাটনগর রেল স্টেশনে পড়াশোনার ফাঁকে চা বিক্রি করতেন। তবে নরেন্দ্র মোদির বাবা সেই চায়ের দোকান খুলেছিল কিছুটা বাধ্য হয়েই। এর আগে পারিবারিক তেলের ব্যবসা করতেন। এরপরে আসে মোদির গৃহত্যাগ করে সন্ন্যাসী হবার ঘটনাটি। তখন তার বয়স ১৭ কিংবা ১৮। তিনি সে সময় হিমালয়ে কাটিয়েছিলেন, যেটা স্বামী বিবেকানন্দের জীবনের অনুপ্রেরণা ছিল। এর আগে তিনি ভারতের বিভিন্ন স্থান ভ্রমণ করেন। একটা সময় তিনি হাজির হয়েছিলেন কলকাতার কাছে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত বেলুড় মঠ আশ্রমে। সেখানের স্বামীজি তাকে বাড়ি ফিরে যেতে বলেন, আরও পড়াশোনা করে দেশের কাজে ঝাঁপিয়ে পড়তে বলেন। কিন্তু তিনি বাড়ি ফিরে আবার আলমোড়ার দিকে রওনা হন এবং সেখান থেকেই সোজা হিমালয় থেকে আবার গুজরাটে ফিরে আসেন মোদি। বেলুড়ের বর্তমান প্রধান স্বামী আত্মস্থানন্দ তখন গুজরাটে অবস্থান করছিলেন। তিনি নরেন্দ্র মোদীকে দেশের কাজে নিয়োজিত হতে উৎসাহ দেন। সময়টা ১৯৭১। একদিকে মোদি তখন কাজ করতেন তার কাকার ক্যান্টিনে, একই সঙ্গে তিনি সক্রিয়ভাবে কাজ করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের হয়ে। ওই সময় তিনি সংঘের দেওয়া ম্যানেজমেন্টের শিক্ষা নেন। মনে করা হয় মোদির এই বিপুল সাফল্যের পিছনে কাজ করেছে সংঘের এই ম্যানেজমেন্টের ট্রেনিং। ১৯৭৪ থেকে ৭৫ সালে সংঘের প্রচারক হিসেবে তিনি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দায়িত্ব পান। এই সময় থেকেই তার দক্ষতার পরিচয় পাওয়া যায়। এ সময় ভারতে জারি হয় জরুরি অবস্থা। নিজের রূপ বদলে ফেলেন মোদি। এক পাঞ্জাবি যুবকের রূপে তখন তিনি সংঘের কাজকর্ম পরিচালনা করতেন। ১৯৮৮ সালে তিনি বিজেপির সম্পাদক নির্বাচিত হন। ১৯৯৫ সালে গুজরাটের প্রথম মুখ্যমন্ত্রী হন কেশুভাই প্যাটেল। গুজরাটের রাজনীতিতে সেই সময় থেকেই মোদির গুরুত্ব বাড়তে শুরু করে। পরবর্তীতে গুজরাটের পরপর ৪ বার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন মোদি। এরপরের ইতিহাস তো সবাই জানি। ২০১৪ সালে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র দামোদর দাস মোদি। श्री नरेंद्र दामोदर दास मोदी भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। নিজেকে দেশের প্রধানমন্ত্রী নয়, একজন চৌকিদার হিসেবে পরিচয় করিয়ে দিয়ে পূর্ণরূপে দেশ সেবায় আত্মনিয়োগ করেন। যে ভারতকে তিনি নিয়ে চলেছেন ২১ শতকের স্মার্ট, উন্নত ও সমৃদ্ধির ভারতে। বিশ্বমাঝে যে ভারত তার শক্তি ও সামর্থ্য দেখাবে গৌরব চিত্তে। জীবন গল্পের আরও ভিডিও দেখতে পিকেডি সুমন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। নরেন্দ্র মোদীকে ভালো লাগলে ভিডিওটি লাইক করে কমেন্ট বক্সে মতামত দিন। ধন্যবাদ।